সেই ট্রেনিংয়ে তাদেরকে শেখানো হয় কিভাবে গুম করতে হবে। এমনকি গুম করার সময়, অপহরণের সময় যদি কোনো শিশু, কোনো নারী, কোনো বৃদ্ধ, যেই হোক যদি কেউ দেখে ফেলে, তাহলে তাকেও সাথে করে আনতে হবে, তুলে আনতে হবে, কোনো প্রমাণ রাখা যাবে না। এবং গুম করার পরে যখন তাকে মেরে ফেলানো হবে, প্রথমেই তার একটা ওজন নেওয়া হয়, শরীরের ওজন নেওয়া হয়। এরপরে তার পেট কেটে পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি সবকিছু বের করে দিয়ে তার শরীরের সমপরিমাণ ওজনের ইট বেঁধে তাকে এখন ওই বরিশালের ওই দিকে ফেলে দেওয়া হয়। আগে শীতলক্ষায় ফেলে দেওয়া হতো। এই কথোপকথনটা কিন্তু কারারক্ষীদের সাথে আরমানের, এইভাবে তারা বলছে, তাকে বর্ণনা করছে। বলছে আগে শীতলক্ষায় ফেলা হতো, শীতলক্ষায় এখন পানি কমে গেছে। 7 মার্ডারের পরে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হলো, লাশ ভেসে উঠেছিল, যার কারণে সবকিছু ধরা পড়ে গেল। ওই থেকে আর এখন এখানে ফেলা হয় না, এখন লাশ নিয়ে যাওয়া হয় বরিশালের ওই দিকে। এবং ওই দিকে ফেললে আর কোনো লাশ পাওয়া না গেলে তো আর কোনো কিছুই প্রমাণ হলো না। লাশের সাথে শরীরের ওজনের সমান ইট বেঁধে তাকে বরিশালের ওই নদীতে ফেলে দেওয়া হয়, সেখানে অনেক বড় নদী, পানি বেশি। আরমান তখন প্রশ্ন করেছে, তাহলে আপনারা এই দায়িত্ব পালন করেন কেন? এই যে আপনারা বলেন যে আমরা বাধ্য হয়ে হুকুমের গোলাম, এইটা কেন করেন? তখন বলছে, ভাই এইটা আর এক কাহিনী। এখানে আসা যায়, এখান থেকে বের হওয়া যায় না। অনেক অফিসার যারা এখানে দায়িত্ব পালন করে, তারা এখানে আসার পরে এই যে অমানবিক নির্যাতন এবং এখানে যে ভারতীয় কর্মকর্তারা আছে, তারা যা হুকুম করবে সেইটা এখানে পালন করতে হবে। কেউ যদি চায় যে আমি এখান থেকে রিজাইন দেবো, এই সুযোগ তার নেই, তাকে মেরে ফেলবে। ফেসবুকে কিছু লেখার কারণে গ্রেপ্তার করা হয়েছিল সাউদা বিনতে সুমিকে। তার লেখার ভিতরে সরকারের সমালোচনা ছিল। তাকে গ্রেপ্তারের সময় যারা গ্রেপ্তার করেছিল তারা বলেছিল যে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা নিয়ে ভিডিও করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু জেল থেকে মুক্ত হবার পরে সাউদা বিনতে সুমি সাগর ভাইয়ের ফেস দ্য পিপুলে গিয়ে একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। এই তথ্যটি জানার পরে এই বিষয়ে দুই একটি কথা বলা দরকার, খুব দরকার বলে আমার কাছে মনে হলো, যার কারণে আপনাদের সামনে আসা। সাউদা বিনতে সুমি সেখানে বলছেন যে তাকে ধরে নিয়ে গিয়ে, যারা ধরে নিয়ে গেছে তারা তার সাথে খুব বেশি খারাপ আচরণ করে নাই, ভালো আচরণ করেছে। তাকে জায়নামাজ দিয়েছে, নামাজ পড়ার জন্য যা যা চেয়েছে দিয়েছে। বাট যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এই জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তার কাছে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে, তাকে কিছু বিষয়ে ভয় ভীতি দেখানো হয়েছে, যেটা ব্যারিস্টার আরমানের একটা স্বীকারোক্তির সাথে হুবহু মিলে যাচ্ছে। এটি অ্যালার্মিং বিষয়, ভয়ঙ্কর একটি ব্যাপার। এই বিষয়টি নিয়ে আমার মনে হয় আমাদের নাগরিকদের ভিতরে খুব বেশি আলোচনা হওয়া দরকার। যদি এই ব্যাপারে আমাদের নাগরিকরা খুব বেশি সচেতন না হয়, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ভারতের বিরুদ্ধে কেন লিখলেন। দেখেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের সমালোচনা করার জন্য, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ভারতের বিরুদ্ধে কেন লিখলেন। এই যে বারবার বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা আপনি লিখেছেন, এটা বলে কি হবে? ভারতের সাথে পারবেন? আমাদের জাতিকে কিভাবে অবদমিত করার একটা চিন্তা আপনি চিন্তা করেছেন যে ভারতের সাথে কি পারবেন? 5 আগস্টের আগেও ঠিক একইভাবে এদেশের নাগরিকদের এই বয়ানটা সামনে আনা হতো যে ভারতের সাথে পারবেন, ভারত পেঁয়াজ না দিলে পারবেন, না খেয়ে মরতে হবে। কিন্তু আমরা মরি নাই। কাউকে ছাড়া যে কেউ মারা যায় না, এই জাতিকে এই জিনিসটা ভুলিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে এটি শেখানো হচ্ছে যে তুমি ওকে ছাড়া তুমি বাঁচতে পারবা না। আরমানও ঠিক একই কথা বলেছে। তাকে যখন 8 বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছিল আয়না ঘরে, সেখান থেকে বের হয়ে এসে তিনি একটি বই লিখেছেন। বইটি আপনারা সবাই পড়বেন। বইটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় পড়েছি এবং সারা পথ কাঁদতে কাঁদতে চোখের পানি ধরে রাখতে পারি নাই, হু হু করে কেঁদেছি। বিশেষ করে শেষের দিকে যখন তার মুক্তির যে অধ্যায়টা, এই অধ্যায়ে এসে আমার হু হু করে কান্নাকাটি করেছি। এতক্ষণে আমার পরিবার বুঝতে পারেনি, যখন হু হু করে কাঁদছি তখন আমার পরিবার বুঝতে পেরেছে। সেন্ট্রি অর্থাৎ কারারক্ষীরা যখন তার সাথে কথা বলতে আসতো, তখন তারা বলতো যে ভাই, আমরা কখনো চাই না আপনাকে, আপনার মতো মানুষকে এইভাবে বন্দী করে রাখা হোক। এই যে আপনার সাথে আমরা খারাপ ব্যবহার দেখেন শুরু থেকে করা হয়েছে, এটি আমাদের শেখানো হয়। এবং আমাদেরকে এইখানে যারা ডিউটি করে, এরা কিন্তু সাধারণ মানের কেউ না। এখানে ডিউটি করার আগে, এখানে পোস্টিং হবার আগে তাদেরকে ভারতে একটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। সেই ট্রেনিং এ তাদেরকে শেখানো হয় কিভাবে গুম করতে হবে। এমনকি গুম করার সময়, অপহরণের সময় যদি কোনো শিশু, কোনো নারী, কোনো বৃদ্ধ, যেই হোক যদি কেউ দেখে ফেলে, তাহলে তাকেও সাথে করে আনতে হবে, তুলে আনতে হবে, কোনো প্রমাণ রাখা যাবে না। এবং গুম করার পরে যখন তাকে মেরে ফেলানো হবে, প্রথমেই তার একটা ওজন নেওয়া হয়, শরীরের ওজন নেওয়া হয়। এরপরে তার পেট কেটে পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি সবকিছু বের করে দিয়ে তার শরীরের সমপরিমাণ ওজনের ইট বেঁধে তাকে এখন ওই বরিশালের ওই দিকে ফেলে দেওয়া হয়। আগে শীতলক্ষায় ফেলে দেওয়া হতো। এই কথোপকথনটা কিন্তু কারারক্ষীদের সাথে আরমানের, এইভাবে তারা বলছে, তাকে বর্ণনা করছে। বলছে আগে শীতলক্ষায় ফেলা হতো, শীতলক্ষায় এখন পানি কমে গেছে। 7 মার্ডারের পরে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হলো, লাশ ভেসে উঠেছিল, যার কারণে সবকিছু ধরা পড়ে গেল।
ওই থেকে আর এখন এখানে ফেলা হয় না, এখন লাশ নিয়ে যাওয়া হয় বরিশালের ওইদিকে, এবং ওইদিকে ফেললে আর কোনো লাশ পাওয়া না গেলে তো আর কোনো কিছুই প্রমাণ হলো না। লাশের সাথে শরীরের ওজনের সমান ইট বেঁধে তাকে বরিশালের ওই নদীতে ফেলে দেওয়া হয়, যেখানে অনেক বড় নদী, পানি বেশি। আরমান তখন প্রশ্ন করেছে, তাহলে আপনারা এই দায়িত্ব পালন করেন কেন? এই যে আপনারা বলেন যে আমরা বাধ্য হয়ে হুকুমের গোলাম, এইটা কেন করেন? তখন বলছে, ভাই এইটা আর এক কাহিনী, এখানে আসা যায়, এখান থেকে বের হওয়া যায় না। অনেক অফিসার যারা এখানে দায়িত্ব পালন করে, তারা এখানে আসার পরে এই যে অমানবিক নির্যাতন, এবং এখানে যে ভারতীয় কর্মকর্তারা আছে, তারা যা হুকুম করবে সেইটা এখানে পালন করতে হবে। কেউ যদি চায় যে আমি এখান থেকে রিজাইন দেবো, এই সুযোগ তার নেই, তাকে মেরে ফেলবে। এইখান থেকেই তার চাকরি শেষ করতে হবে। ভয়ঙ্কর কথা, চিন্তা করতে পেরেছেন? এটা আরো প্রমাণ পাওয়া যায়। আরমান আরেকটা পর্যায়ে গিয়ে বলছে যে আমি যখন নামাজের জন্য তাদের কাছে জায়নামাজ চাইলাম, কোরআন শরীফ চাইলাম, তখন তাদের চেহারা রুদ্র মূর্তি আকার ধারণ করলো। ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলল, এই কথা যদি অন্য কেউ বলতো, এই কোরআন শরীফ এবং জায়নামাজ অন্য কেউ যদি চাইতো, তাকে মারতে মারতে মেরে ফেলতাম, কিন্তু আপনাকে তা করলাম না, হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোনোদিন এই কথা বলবেন না। অনেক বড় কাহিনী, লোমহর্ষক ঘটনা। একটা দেশের ভিতরে কি করে আর একটা দেশ এইভাবে নিয়ন্ত্রণ করে, এবং তাদেরকে নিজেদের জাতিকে শেখানো হয় যে নিজের ভাইকে, নিজের বন্ধুকে, নিজের আত্মীয়কে কিভাবে গুম করবেন, কিভাবে মেরে তাকে নদীতে লাশ ফেলে দেবেন এবং ডুবিয়ে দেবেন, ওই লাশ আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এবং ওইখানে আয়না ঘরে তার ডিউটি হবার আগে, তার পোস্টিং হবার আগে তাকে অবশ্যই ভারত থেকে ট্রেনিং নিয়ে আসতে হবে। এই সেন্ট্রিরা বলেছে যে আপনারা তো আমাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছেন, আমরা এইভাবে দায়িত্ব পালন করব, সরকার যখন পরিবর্তন হবে তখন কি হবে? এইখানে ভয়ঙ্কর একটা কথা তারা বলেছে, এই কাজ আমরা 50 বছর ধরে করছি, কোনো চিন্তা নাই, এ দায়িত্ব আমাদের, কিচ্ছু হবে না। তার মানে কি? তার মানে যে সরকারি ক্ষমতায় আসুক তারা তাদেরকে এইভাবে কব্জা করে ফেলে, কিচ্ছু হবে না, তারা তাদের রাজত্ব এইভাবে কায়েম রেখেছে, তারা এইভাবে তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। সাউদার ক্ষেত্রেও ঠিক একই কথা শুনলাম, তাকে বলা হচ্ছে ভারতে কেন, ভারতের বিরুদ্ধে কেন, ভারতের সাথে পারবেন? সবচেয়ে বড় আশ্চর্য লাগে যে এখন তো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি তো দীর্ঘদিন গুম ছিলেন, তিনি যদি আদতেও সত্যিই যদি গুম হয়ে থাকতেন, তাহলে গুম কমিশন কেন বাদ দেওয়া হলো? নাকি তাকেও ওইখানে নিয়ে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সুতরাং আপনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে আপনাকে কিছু নাও হতে পারে, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললেই এ দেশীয় যারা তুলে নিয়ে যাচ্ছে তারা কিন্তু এ দেশীয়, শুধু তাদেরকে এইখানে বসানোর আগে ওইখানে নিয়ে গিয়ে একটা প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে, একটা চাবি মেরে দেওয়া হয়েছে, আর এই চাবিটা মেরে দেওয়ার কারণেই ঘুর ঘুর করে ঘুরছে তারা এখানে এসে, তাদের প্রভুদের ইচ্ছা তারা এখানে বাস্তবায়ন করছে। এই ধরনেরই একটা ঘটনা ঘটেছে আমিনুলের ক্ষেত্রে, ক্রিকেটার আমিনুলের ক্ষেত্রে, বিসিবির যিনি সভাপতি, তার সাথেও ঠিক এই ঘটনাই ঘটেছে। কেন তাকে বাদ দেয়া হলো, এইখানেও একটা ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে আগামীকাল সকালে আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ, সকাল 9টায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।